এপিসোডের প্রথমেই আমরা জিওয়ানকে দেখতে পাই। জিওয়ান তো দেখতে পাই যে মিনহা মাত্রই হাসপাতালের মধ্যে দৌড়ে দৌড়ে ঢুকছে, আর এরপর ও তো কত দূর গিয়ে আবার ফিরে আসে। আর এরপর ও তো দেখতে পায় যে সবাই মিনহার সাথে কি করছে। তখনই একটা লোক ওর গায়ে একটা দুধের বোতল ফেলতে যায়, আর এতে করে এটা তো জিওয়ানের গায়ে গিয়ে পড়ে। এরপর আমরা দেখি জিওয়ান তো ওকে সাপোর্ট করে আর ওকে কোলে করে ওইখান থেকে ওকে বাইরের দিকে নিয়ে যায়। এরপর মিনহা তো বলতে থাকে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? আমি তো ভুল করেছি, তাই শাস্তি তো আমাকে পেতেই হবে। তখন ও তো বলে, এখানে তো তোমার কোনো দোষ নেই, আর যদি তোমার এত ইচ্ছে থাকে তাহলে যাও, এটাকে ফেস করো। তখন তো মিনহা বুঝতে পারে আসলে ও তো এটাকে ফেস করতে পারবে না, ওর তো এখানে কোনো দোষ নেই। তারপরেও সবাই ওকে ভুলই বুঝবে। এরপর আমরা দেখি ওইখানে তো ওর সেক্রেটারি গাড়ি নিয়ে চলে আসে, আর এরপর ওরা দুজন গাড়ির মধ্যে থাকে। তখন ও তো বলতে থাকে যে আসলে আমি ভুল করেছি, আমার উচিত ছিল এই বিষয়টাকে ভালো মতো খেয়াল করা, না হলে এতগুলো বাচ্চা এখন অসুস্থ হতো না। তখন দেখা যায় জীবন তো বলতে থাকে, আসলে তোমার তো দোষ নেই, কোম্পানির লোকরাই তোমাকে ঠকিয়েছে, এটা তো তোমার ডিপার্টমেন্টের কাজ ছিল না। এরপর আমরা দেখি ওরা তো মিনহার বাড়ির কাছে চলে আসে, আর ওইখানে ওর ফ্রেন্ডও দাঁড়িয়েছিল। এরপর আমরা দেখি লিন তো গাড়ি থেকে নামে, আর লিনকে দেখা মাত্রই ওর ফ্রেন্ড তো লিনের দিকেই তাকিয়ে থাকে। লিন অনেক বেশি হ্যান্ডসাম ছিল, আর ওর ফ্রেন্ড তো ওর দিক থেকে চোখ সরাতেই পারছিল না। এরপর দেখা যায় ওরা তো গাড়ি থেকে নেমে আসে। লিন তো মিনহাকে ওদের কার্ড দেয়, আর এটা দেখে ওর তো অনেক জেলাস ফিল হচ্ছিল। এরপর ওরা তো সবাই চলে যাচ্ছিল। তখন জিওয়ান তো বলতে থাকে যে আমার কোটটার অবস্থা তো অনেক খারাপ, এটা নিয়ে তো বাইরে যাওয়াই যাবে না। তখন মিনহা বলে, এটা আমাকে দিয়ে দাও, আমি এটা ক্লিন করে দিব। তখন ও তো বলে, আরে না না সমস্যা নেই, এটা আমি ক্লিন করে নিতে পারবো, তুমি চলে যাও। এরপর আমরা দেখি ওরা তো আবার চলে যাচ্ছিল, কিন্তু তখনও ও আবার এরকমই করতে থাকে। তারপর মিনহা সাথে করে ওই কোটটা নিয়ে যায়। এরপর আমরা দেখি ওরা তো সবাই ফিরে আসে, আর তখন ও তো বলতে থাকে আমি মিনহাকে কিভাবে ইমপ্রেস করব। তখন লিন তো বলতে থাকে, তুমি এটা বলতে পারো যে তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই, তোমার মন খারাপ থাকলে আমারও মন খারাপ হয়, আর তুমি ব্যথা পেলে আমিও ব্যথা পাই। এই ধরনের কথা শুনলে মেয়েরা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর আমরা মিনহাকে দেখি, মিনহা তো টিভি দেখছিল, আর ওইখানে তো ও এই নিউজগুলো দেখতে পাচ্ছিল যে ওকে নিয়ে কিভাবে নিউজ করা হয়েছে। এরপর আমরা দেখি ও তো অনেক মন খারাপ করে, আর ওর ফ্রেন্ড তখন টিভিটা বন্ধ করে দেয়, বলে এগুলো ভেবে লাভ হবে না। আর দেখতে পায় ওর পায়েতে অনেক চোট লেগেছে, আর এরপর ওর পায়ে তো ব্যান্ডেজ করে দেয়, আর বলে এগুলো বাদ দাও, যা হওয়ার হয়ে গিয়েছে, এখানে তোমার কোনো দোষ নেই। তখন তো ও নিজেকে দোষী করতে থাকে, বলে আমার জন্যই আমার মা অনেক লোন নিয়েছিল, আর এরপরে অনেক মবস্টাররা আমাদের বাড়িতে এসেছিল, আর ওরা যখন আমাদের বাড়িতে আসতো আমি তো বাইরের সিঁড়িতে বসে থাকতাম, আর ওইখান থেকে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়, আর ওই আমাকে অনেক বেশি খেয়াল রেখেছে, আর কেউই কখনোই আমাকে এভাবে খেয়াল রাখেনি। আর ওকেই তো আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাওই ওকে খুঁজে পাচ্ছি না। এগুলো ভেবে তো ও অনেক কষ্ট পেতে থাকে, সব মিলিয়ে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর আমরা জীবনকে দেখি, জীবন তো এগুলো প্র্যাকটিস করতে থাকে যে সে কিভাবে মিনহার সামনে এই কথাগুলো বলবে যে তোমার কষ্টে আমি কষ্ট পাই। এরপর আমরা দেখি মিনহা তো হাসপাতালে যায় বাচ্চাগুলো কেমন আছে এগুলো জানার জন্য, আর তখন ওইখানে একজন গার্ডিয়ানের সাথে ওর দেখা হয়। তখন উনি তো বলতে থাকে, আসলে তোমার তো কোনো দোষ নেই, দোষটা আমারই, আমি আমার মেয়ের দিকে ভালো মতো খেয়াল রাখতে পারিনি, আর এই জন্য ও সবসময় তোমার ভিডিও দেখতো, আর আমি ওর খেয়াল করিনি, আর এই খাবারটা খাওয়ার সময়ও আমি ভালো করে দেখিনি। এরপর আমরা দেখি মেয়েটা তো ভিডিওতে মিনহাকে দেখতো, আর ও ভাবতো বাস্তবেই মিনহা ওর কাছে আছে। এইগুলো বলে ওই মাটা তো ওর কাছে অনেক সরি বলে, মিনহা তো ওনাকে সরি বলে আমারও আসলে উচিত ছিল এই জিনিসটাকে ভালো মতো যাচাই বাছাই করে কাজ করা আমার উচিত ছিল, যেটা তো আমি করতে পারিনি। এরপর দেখা যায় উনি তো ওখান থেকে চলে যায়, আর মিনহার অফিস থেকে মিনহাকে অনেক কথা শোনানো হয়, বলে তোমার জন্য আমাদের অনেক লস হয়ে গিয়েছে, আর সবার কল আসছে যে তুমি এমন কাজটা কিভাবে করতে পারলে। তখন দেখা যায় মিনহা বলে ঠিক আছে, আমি তাদেরকে সরি বলে দিব,
আর কিছুদিনের জন্য আমি অফ ডে নিয়ে নিচ্ছি। এটা বলে ও তো এখান থেকে চলে যায়। আর ওদের ওইখানের একটা কলিগ এটা খেয়াল করে। তারপরে লিফটে ওঠার সময় মেয়েটা ওর কাছে যায় আর গিয়ে বলে, তুমি তো তোমার কাজও হারালে, এখন কি করবে? তুমি কি রুম ক্লিন করবে কিনা? আমার বাসাটা অনেক নোংরা হয়ে আছে। মিনহা তো ওর দিকে তাকিয়ে থাকে। তখন মেয়েটা বলে, আসলে আমি তো জোক করছিলাম। মিনহা বলে, আমি তো এটা সিরিয়াসলি ভেবেছি, দরকার হলে আমাকে বলতে পারো, এটা তো একটা কাজই, আর কোনো কাজই আমার কাছে ছোট নয়। এরপর দেখা যায় মেয়েটা তো এখান থেকে চলে যায়। এরপর আমরা জিওয়ানকে দেখতে পাই। জিওয়ানের কাছে একটা লোক আসে আর বলতে থাকে, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহার কাছে ফোন আসে আর তাকে বলা হয় যে ইয়ন্তাককে তুমি চিনো কিনা। এটা বলতে বলতে কলটা কেটে যায়। আর এটা তো জ্যাংয়ের অফিস থেকে করা হয়। তখন জ্যাং তো আবারও ওকে ফোন করে। তখন ও বলে, কি চাও? আমি তো বলেছি টাকা সব শোধ করে দিব। ও ভাবে যে কেউ হয়তো ওকে টাকার জন্য ফোন দিয়েছে। তখন ও তো বলতে থাকে যে টাকার জন্য আমি ফোন দিইনি, আমি তো আসলে একজন প্রসিকিউটর, আর ওইখান থেকে তোমাকে ফোন করছি। এটা শোনার সাথে ও ফোনটা কেটে দেয়। এরপর আমরা ওর কলিগকে দেখতে পাই। সে তো জিওনহুর সাথে দেখা করতে গিয়েছে আর গিয়ে বলে যে তুমি আমার থেকে কিছু টাকা পাবে, কিছু লোন আছে আমার বাবার। তখন ও তো বলে, ওইটা তোমার বাবার ছিল, তোমার ছিল না। এটা বলে ও তো এখান থেকে চলে যায় আর ওই পেপারটা ওখানেই রেখে যায়। আর মেয়েটা তো জিওয়ানকে দেখতে থাকে, ওইখানেই দাঁড়িয়ে থাকে। আর জিওয়ানও বাইরে বের হয়ে আসে। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহার কাছে আবারও ফোন আসে। ওর কলিগ তো ফোন করে বলে যে তুমি আমার বাসায় আসো রুম ক্লিন করার জন্য, আর ও তো রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি ও বলে ঠিক আছে। এরপর আমরা জিওয়ানকে দেখি। জিওয়ান তো গুয়ানের সাথে দেখা করতে যায় আর তখনই ওর লোকজন ওকে ঘিরে নেয়। এরপর আমরা দেখি ওরা তো ওকে ভিতরে ঢুকতে দেয়। এরপর গোয়ান বলতে থাকে যে তুমি আমার জন্য কি কিছু নিয়ে আসোনি নাকি? ও তো বলে, আমি তোমার জন্য কফি নিয়ে এসেছি। এরপর জিওয়ান তো জিজ্ঞেস করতে থাকে, ইয়ন্তাককে কোথায় রেখেছো? তখন ও তো বলে, আমি কাউকে আটকে রাখিনি। তখন ও তো বলতে থাকে, ইয়ন্তাকে আমি ঠিক বের করে নিয়ে চলে যাব। তুমি যতই ওকে ড্রাগস দাও না কেন, ওকে আমি খুঁজে বের করবই। এটা তোমার কাছে আমার একটা প্রমিস থাকলো। এরপর আমরা দেখি ও তো ওকে হুমকি দিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু ও তো রুমের মধ্যে চুপচাপ বসেছিল। তখন সেখানে লিন যায়। লিন গিয়ে বলে, ইয়ন্তাকের সব খবর নিয়েছি। গ্রামে ওর দাদি আর ওর একটা ছোট বোন আছে, ওরাই ওইখানে শুধু একা থাকে। ইয়ন্তাক অনেকদিন বাড়িতেও যায় না। ওরা সবাই অনেক টেনশন করছে। আর ওইখানে অনেক লোকজনও যাচ্ছে ওদের কাছে জিজ্ঞেস করার জন্য তুমি কি করবে। তখন ও তো বলে, আমি কি করব বুঝতে পারছি না। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো ওই কোটটা দেখতে থাকে যেটাকে ও ভালো মতো ক্লিন করে দিয়েছে। আর এরপর ও তো দেখতে পায় ওইখানে একটা বাটন খুলে যাচ্ছিল। তারপর ও তো ওই বাটনটা ভালো মতো সেট করে দেয়। আর এরপর ও কোটটা নিজেই পরে নেয় আর বলে, এটা এত বড় কেন? এরপর আমরা আবারও জিয়নকে দেখতে পাই। জিয়ন তো দেখতে পায় যে মিনহার চ্যানেল ইউটিউবে ছিল না। আর এদিকে মিনহা তো ওর কলিগের বাসা ক্লিন করার জন্য চলে যায়। এরপর ও বলতে থাকে, তোমার বাড়ি তো অনেক সুন্দর আর বাসাও অনেক বড়। এরপর দেখা যায় ওর কলিগ বলে, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এগুলো ভালো মতো ক্লিন করে নাও, আমার কিছু গেস্ট আসছে। এরপর আমরা দেখি ও তো উপরে যায়। আর এদিকে জীবন তো চুপচাপ বসেছিল আর মিনহার কথাই ভাবছিল। ও তো মিনহাকে ইউটিউবে দেখতে পাচ্ছিল না। তখন সেখানে লিন চলে আসে। তখন ও তো বলতে থাকে, আমার কোটটা আনতে যেতে হবে, আমার কাছে তো কোনো কোটই নেই। তখন লিন দেখতে পায় ওর আলমারি ভর্তি অনেক কোট ছিল। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো বাড়িটা ভালো মতো ক্লিন করছিল। আর ও দেখতে পাচ্ছিল ওইখানে ও অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। আর ওর আগের কথা ওর মনে হচ্ছিল। আর এরপর আমরা ওর ফ্রেন্ডকে দেখতে পাই, যেখানে লিন যায়। লিনকে দেখে মিনহার ফ্রেন্ড তো ওর দিকে আবারও তাকিয়ে থাকে, যেন ক্রাশ খেয়ে যাচ্ছে। এরপর দেখা যায় ও তো ওইখানে ওর জন্য একটা গিফটও নিয়ে যায়। আর গিয়ে বলে, আমার হেয়ার কাট করতে হবে। আসলে ওর ফ্রেন্ডের একটা সেলুন ছিল। এরপর ওর ফ্রেন্ড তো বলতে থাকে, তোমার হেয়ার তো কাট করা আছে। তখন ও তো বলে, আমার হেয়ারকে তুমি ভালো মতো শ্যাম্পু করতে পারো। মিনহার ফ্রেন্ড তো বারবার লিনকেই তাকিয়ে দেখছিল। এরপর আমরা দেখি ও তো কোটটা খুলে ফেলে। আর তখনই মিনহার ফোন আসে ওর ফ্রেন্ডের কাছে। তখন ওর ফ্রেন্ড তো বলে, তুমি তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বের হও। আর এদিকে লিন তো সব কথা জিয়নকে ফোন করে বলে দেয় যে মিনহা এখন কোথায় আছে। ও সেলুন থেকে সব তথ্য বের করে নেয়।
এরপর আমরা দেখি মিনহা তো সব কিছু ক্লিন করে নেয়। আর ও যখন বের হয়ে যাচ্ছিল ও তো খেয়াল করে সেখানে ওর অন্যান্য কলিগরাও আসছে। এটা দেখে ও তো অবাক হয়ে যায়। তখন ওরা জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো? তখন ও তো বলে আসলে আমি শুনতে পেয়েছিলাম এখানে কতগুলো গেস্ট আসবে, তার জন্য এটা ক্লিন করে দিয়েছি। তখন ওরা বলে তুমি কি এখানে কাজ করো নাকি? বলে যে আমি এখানে ক্লিন করতেই এসেছিলাম। এটা বলে ও তো বের হয়ে যায়। আর সেখানে জিওয়ানও চলে আসে। জিওয়ান বলে আমি মিনহার সাথে কথা বলবো। আর এটা বলার জন্য ও ভেতরের দিকে যায়। আর তখনই মিনহার এই অবস্থায় দেখে। আর তখনই ও তো লুকিয়ে পড়ে। মিনহার কলিগ তো মিনহাকে টাকা দেয়, আর সাথে অনেক এক্সট্রা টাকাও ছিল। মিনহা বলে এগুলোর দরকার নেই। তখন মেয়েটা বলে তোমার তো এখন অবস্থা খারাপ, তাই এই টাকাগুলো রেখে দাও। এরপর ও তো বলে এই টাকাগুলো আমি তোমাকে ব্যাক করে দিব। আর এরপর মেয়েটা বলে আমি তোমাকে অপমান করার জন্য কলিগদের নিয়ে আসলাম, তোমার কি কিছুই মনে হলো না নাকি? ও তো বলে আমার কিছু মনে হয়নি, কেননা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাই তোমার থেকে ক্ষতি পাওয়ারও আশা আমার নেই। আর তখনই দেখা যায় মেয়েটা খেয়াল করে যে ওইখানে জিওয়ান আছে। তখন বলে তুমি এখানে কি করছো? তখন জিওয়ান বলে তোমার কলিগের সাথে তুমি এইভাবে কেন কথা বললে? আর এটা বলতে বলতে ওইখান থেকে মিনহা চলে যায়। আর জিওয়ানও ওর কাছে যেতে চায়। এরপর আমরা দেখি মিনহা তো একটা জায়গায় বসে ড্রিঙ্কস করছিল। আর তখনই কিছুক্ষণ পর সেখানে জিওয়ান চলে আসে আর এসে ওর জায়গাতেই বসে পড়ে। এরপর মিনহা বলে তুমি কি ওই মেয়েটাকে সাবস্ক্রাইব করেছো নাকি? আর ওকে তুমি আগে থেকে চিনো নাকি? তখন ও তো বলে আমি আগে থেকে চিনি না। আর এরপর মিনহা বলে তুমি আর কার কার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো? তখন ও তো বলে আমি একজনের চ্যানেলই সাবস্ক্রাইব করেছি। ও তো নাম জিজ্ঞেস করে। তখন ও তো বলে এগুলো বাদ দাও। এরপর দেখা যায় ও তো বলতে থাকে তোমার কি কোনো টাকা পয়সার সমস্যা আছে কি না, যার জন্য তুমি ওর বাড়িতে কাজ করছিলে? ও তো বলে আমার কাছে কোনো কাজই ছোট নয়। এই কথাটা জিওয়ানের তো অনেক ভালো লাগে। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে বসে ড্রিঙ্কস করছিল। এরপর আমরা জ্যাংকে দেখতে পাই। জ্যাং তো বাড়িতেই ছিল। আর এরপর পাস্টের একটা ঘটনা আমরা দেখতে পাই। ও তো একটা মেয়ের সঙ্গে ব্লাইন্ড ডেটে গিয়েছিল, কিন্তু মেয়েটা তো ওকে রিজেক্ট করে দিয়েছিল, কারণ ও তো একজন লয়ার ছিল আর ওর বেশি টাকাও ছিল না। তখন তো সেখানে বৃষ্টি হচ্ছিল। মেয়েটা তো ওকে রিজেক্ট করে ওখান থেকে চলে যায়। আর তখনই সেখানে মিনহা আসে। মিনহা এসে একটা ছোট্ট ছাতা ওকে দেয়, বলে এটা নিয়ে তুমি বাড়িতে যাও, তাহলে তোমার ঠান্ডা কম লাগবে। আর তখনই ওই ছাতার থেকে ও তো বুঝতে পারে এটা মিনহা। আর ও তো তখন ওর দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা আবার দেখি ওরা দুজন তো ড্রিঙ্কস করছিল। আর এরপর ও তো জিজ্ঞেস করে তুমি কি মবস্টার নাকি? আমার তো মবস্টার একেবারেই পছন্দ না। তখন জিওয়ান বলে তুমি মবস্টার কেন পছন্দ করো না? তখন ও তো বলে এদের জন্য আমার মা অনেক কষ্ট পেয়েছে, আর আমাদের জীবনটাও একেবারে তছনছ হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি ও তো ড্রিঙ্কস করতে থাকে আর ভাবতে থাকে ও তো অনেক ড্রাঙ্ক হয়ে যাবে। আর জিওয়ান ওকে তো কোলে তুলে নিবে, ওকে কোলে করে ওর বাড়িতে পৌঁছে দিবে। কিন্তু এই ঘটনা তো পুরোটাই উল্টো ঘটে যায়। এখানে জিওয়ান তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। আর ওকে তো সামলানোর জন্য মিনহা অনেক ট্রাই করতে থাকে। এরপর আমরা দেখি ও তো একটা ক্যাব বুক করে। আর ও তো ফোনে বিজি ছিল। ও তাকিয়ে দেখতে পাই সেখানে তো জিওয়ান ছিল না। ও জিওয়ানের নাম ধরে ডাকতে থাকে। আর দেখতে পাই যে ও তো কোথাও নেই। ও খেয়াল করে জিওয়ান একটা পার্কের মধ্যে খেলছে। ও গিয়ে দেখতে পায় ও তো একটা জায়গাতে ঘুরছে। আর তারপর জিওয়ান তো মিনহাকে টানতে টানতে ওইখানে নিয়ে যায়। আর তারপর মিনহাকে চড়িয়ে দেয়। আর এরপর মিনহাকে তো ঘোরাতে থাকে। মিনহার তো মাথা ঘুরে যায়। আর জিওয়ান সবগুলো অ্যাক্টিভিটি করতে থাকে যেন ছোট বাচ্চাদের মতো। এরপর আমরা দেখি ওরা দুজন তো ঝুলতে থাকে। তখন মিনহার তো ওর ছোটবেলার ঘটনা মনে হয়ে যায়, ওর বন্ধুর সাথে ও কিভাবে খেলতো। আর ও সেম সেরকম করে আবার খেলতে থাকে। এরপর আমরা দেখি কিছু দূর পরে ওরা তো দুজন এক জায়গাতেই শুয়ে পড়ে। আর মাটিতে শুয়ে ওরা আকাশ দেখতে থাকে। ওইখান দিয়ে একটা প্লেন যাচ্ছিল। তখন মিনহা বলে এখানকার সবাই হয়তো অনেক বেশি হ্যাপি, তাই ওরা আকাশে উড়াল দিয়েছে। তখন জিওয়ান বলে কেন তুমি হ্যাপি নও নাকি? তখন ও তো বলে
আমি এখন একটু কম হ্যাপি আছি, আসলে আমার কিছু প্রায়শ্চিত্ত করতে হবে। তখন ও তো বলতে থাকে, তুমি ইউটিউব ভিডিও কেন বানানো বন্ধ করলে? তুমি তো ভিডিও বানাতে পারো। তখন ও তো বলতে থাকে যে তাহলে তো আমি প্রায়শ্চিত্ত করতে পারবো না। তখন তো ও বলে যে কেন তুমি এই ভিডিও বানানো বন্ধ করলে? তুমি ভিডিও না বানালে আমি তোমাকে কোথা থেকে দেখবো? এইগুলো তো আমি দেখতে চাই। আর তখন এই কথাগুলো শুনে মিনহা তো ওর দিকেই তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি ও তো এখান থেকে উঠে চলে যাচ্ছিল, কিন্তু ওর পায়ের সাথে ধাক্কা লেগে মিনহা তো ওর গায়ের উপর পড়ে যায়। এরপর জীবন তো বলতে থাকে তুমি অনেক ভারী। আর ও তো এরপর হাসতে থাকে, পাগলের মতো আচরণ করতে থাকে। তখনই সেখানে লিন চলে আসে আর ওকে ধরে ফেলে। আর এরপর মিনহাকে বলে যে ওদের সাথে যাওয়ার জন্য। মিনহা তো বলে আমি একাই চলে যেতে পারবো। এরপর দেখা যায় লিন তো ওকে গাড়িতে করে নিয়ে চলে যায়। আর এদিকে মিনহাও একা একা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ওর তো এমনিতেও খুব একটা আজ ভালোই লাগছিল। সকাল হলে জীবন তো বুঝতে পারে যে ও আজ কি কাণ্ড করেছে। এইগুলো ও মনে করে অনেক লজ্জা পেতে থাকে আর ভাবে যে মিনহার সামনে ও কিভাবে গিয়ে দাঁড়াবে। এদিকে মিনহাকে আমরা দেখি ও তো ওই কোটটা দেখতে থাকে। আর এরপর কোটের মধ্যে ও একটা কার্ড পায় যেটা লিন ওকে দিয়েছিল, কিন্তু এই কার্ডটা তো লিনের থাকে না, এটা জীবনের থাকে। এরপর আমরা দেখি জীবন তো এদিকে অনেক নার্ভাস ফিল করে আর খুব লজ্জা পায়। আর তখনই ওর কাছে মিনহা ফোন করে, বলে তোমার কোডটা আমি আজই তোমায় দিয়ে দিব। আর ওই কার্ড থেকেই ও আসলে অ্যাড্রেসটা পায়। এরপর আমরা দেখি ও তো ওই লয়ারের রুমে আসে যেখান থেকে ওকে ডাকা হয়েছিল। আর জাংও ওর পিছন পিছন হাঁটতে থাকে। এতে করে মিনহা অনেক বেশি লজ্জা পায়। এরপর দেখা যায় ও তো বলতে থাকে এই রুমে আসো। সে নিজে প্রসিকিউটর হয়ে ও তো মিনহাকে নিজের রুম পর্যন্ত নিয়ে যায়। তখন মিনহার একটু সন্দেহ হয়, বলে তুমি কি প্রসিকিউটর নাকি? ও তো বলে হ্যাঁ। তখন ও তো জিজ্ঞেস করে তোমার নাম কি আগে অন্য কিছু ছিল নাকি, আর তুমি কি সেটা চেঞ্জ করেছো নাকি? ও তো বলে না, এরকম তো কিছু না, আসলে ও তো ওর ফ্রেন্ডকে খুঁজছিল। এরপর দেখা যায় ও তো বলতে থাকে যে মিনহা আমি কি তোমাকে প্রশ্ন করতে পারি নাকি? তখন ও তো বলে হ্যাঁ করো। এরপর দেখা যায় ও তো জিজ্ঞেস করতে থাকে ওই দিন ক্লাবে কি কি হয়েছিল। মিনহা তো সব কিছুই বলে। তারপর বলে ওইখানে আর কোনো ছেলে ছিল নাকি? তখন ও তো বলে ছিল। আর এরপর ছবি দেখালে বলে এই ছেলেটাই ছিল যার মুখে একটু কাটা দাগ ছিল। ওরা আসলে ইয়ন্তাকে খোঁজার চেষ্টা করছে। এরপর দেখা যায় জীবনের নাম তো ও বারবার নিতে থাকে। তখন জ্যাং তো বলে তুমি ওকে চিনো নাকি? ও তো বলে চিনি, দু একবার আমাদের মিটও হয়েছে। এরপর আমরা দেখি এইদিকে তো জীবনের অবস্থা অনেক খারাপ থাকে। এখানে একটা ছেলে প্রেজেন্টেশন দিতে থাকে আর ওরা মিনহার কলিগের সাথে কাজ করতে চায়। আর জীবন তো এগুলো কিছুই শুনে না, বরং ও তো কাগজ কাটছিল। আর তখনই ও দেখতে পায় সেখানে মিনহা চলে এসেছে। মিনহা বলে ভুলে গিয়েছো নাকি কাল রাতে কি হয়েছিল? আর তোমার কোটও কিন্তু এখনো আমার কাছেই আছে, তাই আমাদের তো আবারও দেখা হবে। এরপর আমরা দেখি ও তো আসলে এগুলো কল্পনা করছিল আর একা একা বকবক করছিল। তখন তো ওরা জিজ্ঞেস করে যে আপনার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? ও তো বলে কোনো সমস্যা নেই, আর এটা তো খুব ভালো কাজ করেছো। এরপর আমরা দেখি মিনহার থেকে সব জিজ্ঞাসাবাদ করা হয়ে যায় আর মিনহা ওইখান থেকে চলে আসে। আর তখন ওর কাছে ছেলেটা একটা কার্ডও দিয়ে দেয়। ও তো কার্ডটা দেখতে দেখতে বাইরে আসে। আর তখনই ওইখান দিয়ে একটা বাইক চলে যাচ্ছিল আর পানি ওর গায়ে পড়তে যাচ্ছিল। আর তখনই ওকে এসে তো ছেলেটা বাঁচায়। আর তখন বলে এই ছাতাটা তো চেনা চেনা, আর এটা তো আমার ছাতা। তখন তো ওর ঘটনা মনে পড়ে যায় আর বলে তুমি তো সেই ছেলেটা যাকে রিজেক্ট করা হয়েছিল। এটা শুনে ও তো একটু লজ্জা পায়। এরপর মিনহা আরো বলতে থাকে তুমি আমার পোস্টে কমেন্ট করেছিলে আর জাস্টিস চেয়েছিলে, আমার তো একদম মনে আছে। এরপর মিনহা তো অনেক খুশি হয়ে এই কথাগুলো বলতে থাকে, কিন্তু ও তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর বলছিল পরে আবার কথা হবে। মিনহা তো ওই ছাতাটা ওকে আবার দিয়ে দেয়, বলে এটা আমার তরফ থেকে তোমার একটা গিফট। আর এরপর ও বলে আমাদের আবার কথা হবে। এরপর আমরা দেখি যে জীবন্ত ওকে একটা SMS করে, এফকে ডট ডট দিয়ে একটা SMS থাকে। ও তো অনেক লজ্জা পেয়ে যায় আর ভাবে কি না কি ভাববে ও। এরপর ও তোর কাছে ফোন করে আর মিনহাকে ফোন করে বলে আমি ভুল করে একটা টেক্সট করে দিয়েছি, এটা তুমি দেখো না আর ডিলিট করে দিও। মিনহা তো অফিসে যায়। তখন ওর বস তো বলে তোমাদের সাথে আমার কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছে, তোমার সাথে 1 বছরের কন্ট্যাক্ট ছিল, এটা শেষ, তাই তুমি আমাদের অ্যাপার্টমেন্টে আর থাকতে পারবে না, আর এই জবটাও তোমার শেষ হয়ে গিয়েছে। ওইখান থেকে সব জিনিসপত্র নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা জীবনকে দেখি।
দেখি জিওয়ানের কাছে লিন এসে সব কথা বলে দেয় যে মিনহাকে বের করে দেওয়া হয়েছে। মিনহা তো ওর জিনিসপত্রগুলো নিয়ে নিচে বসে থাকে আর এরপর ওর ফ্রেন্ডকে ফোন করে। তখন ওর ফ্রেন্ড তো বলে আজ আমার বাবার জন্মদিন, এই জন্য আমরা একটা পার্টি করছি, তুমি কি কিছু বলতে চাও নাকি, আর এখানে আসলেও আসতে পারো। তখন ও তো বলে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ও তো আর ওদের ডিস্টার্ব করতে চায় না। এরপর আমরা দেখি ও তো একটা ব্যাগ নিয়ে বের হয়ে যায় আর সাথে ওখানে কোটটাও থাকে। আর এরপর ও সিঁড়িতে ওর আর ওর বন্ধুর স্মৃতিগুলো মনে করতে থাকে। আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আর তখন ও তো আর কিছু না পেয়ে ওই কোটটাই মাথার উপরে নেয়। আর এরপর ওর বন্ধুর বাড়ির সামনে গিয়ে ও তো দাঁড়িয়ে পড়ে। আর যেখানে আমরা পাস্টের ঘটনা দেখতে পাই, ও তো অনেক রাতে ওর বন্ধুর কাছে আসে। আর তখন ওর বন্ধু তো বলে ভিতরে আসো, কিন্তু তখনই একটা লোক চলে আসে। এরপর ওরা দুজন দৌড়তে থাকে। আর এরপর ছেলেটা ওকে একটা ডাস্টবিনের মধ্যে আটকে দেয়। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। ও তো ওর বাড়ির সামনে দাঁড়িয়ে এগুলো ভাবতে থাকে। আর তখনই সেখানে ছাতা নিয়ে জিওয়ান চলে আসে। জিওয়ান বলে তোমার এই কি অবস্থা? তখন ও তো বলে তুমি এখানে কি করছো? জিওয়ান তো বলে এটা তো আমার বাড়ি, আর তুমি এখানে কি করছো? আর তোমার নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমার জবও নিয়ে নিয়েছে। ও তো বলে এরকমটাই হয়েছে আমার সঙ্গে, আর এই জন্য তোমার কোটটাও নষ্ট হয়ে গিয়েছে। তখন দেখা যায় ও তো ওর বাড়ির মধ্যে ওকে নিয়ে যায়। আর এখানে ওর ফ্রেন্ডরাও চলে আসে আর বলে আমি তো বুঝতে পারিনি যে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। মিনহার ফ্রেন্ড বলে আমার বাবার তো আজ জন্মদিন, এই জন্য এই বিষয়টা তো আমি বুঝতেও পারিনি। এরপর দেখা যায় মেয়েটা তো ওকে বলতে থাকে আমাদের পার্টিতে অনেক খাবার বেঁচে রয়েছে, তুমি আমার সঙ্গে যেতে পারো আর খেতে পারো। তখন ও তো বলে সমস্যা নেই, আমি যাব না, আমি একটু ব্যস্ত আছি। তখন ও তো বলে ঠিক আছে। আর এরপর মেয়েটা তো এখান থেকে চলে যায় আর লিন ওইখানেই দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি লিন তো বাড়ির মধ্যে চলে আসে। আর এদিকে মিনহার মন তো অনেক খারাপ থাকে। ও ওইখানে দেখতে পায় যে সবাই ওকে টেক্সট করছে যে তুমি আবার ভিডিও বানাও, তোমাকে আমরা অনেক মিস করছি। ও এটা দেখে কান্না করতে থাকে, ওর আগের কথাগুলো মনে পড়তে থাকে যে ও কিভাবে বাচ্চাদের জন্য ভিডিও বানাতো আর বাচ্চাদের সাথে খেলা করতো। এরপর আমরা দেখি ও তো বাইরে বের হয়ে আসে, ও তো একেবারে ভিজে গিয়েছিল। এরপর ও তো বলতে থাকে এত বড় বাড়িতে তুমি একাই থাকো নাকি? তখন জিওয়ান বলতে থাকে যে আমরা 6 জন থাকি। ও তো বলে তোমার কি বিয়ে হয়েছে নাকি? জিওয়ান বলে বিয়ে হয়নি। আর এরপর ও তো বলে আমি তোমার জন্য নুডলস নিয়ে আসছি। আর এরপর ও নুডলস রান্না করতে যায়। এরপর আমরা দেখি কতগুলো খাবার রেডি করে নেয়। আর যখনই নিয়ে আসে ও তো দেখতে পাই যে মিনহা ওইখানেই ঘুমিয়ে পড়েছে। আসলে ও অনেক বেশি ক্লান্ত ছিল। তখন জিওয়ান ওর গায়ে একটা কাপড় দিয়ে দেয় আর ওকে ঢেকে দেয়। এদিকে জ্যাংয়ের কলিগ তো ওই ছাতাটা নিয়ে বাইরে যায়। আর এটা দেখা মাত্রই ও তো একেবারে রেগে যায় আর বলে এটা নিয়ে কোথায় গিয়েছিলে? লোকটা বলে এটা তো অনেক ছোট একটা ছাতা, এটা আমার মেয়েকে আমি দিয়ে দিব। জ্যাং বলে এটা তো আমি তোমায় দিতে পারবো না, আমি একটা কিনে দিব, কিন্তু এটা দিতে পারবো না। লোকটা বলে এটা এত স্পেশাল কিসের? ও তো বলে আছে, যেটা বলা যাবে না। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো ঘুমিয়েছিল। সকাল হলে ও তো বুঝতে পারে যে ও কোথায় আছে। এরপর আমরা দেখি এদিকে সবাই তো নাস্তা রেডি করতে থাকে, কেননা জিওয়ান তো বলে দিয়েছে আজকে ওর একটা গেস্ট আসবে, আর এই জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড। এরপর আমরা দেখি ওইখানে তো মিনহা চলে আসে। আর মিনহাকে দেখে ওরা তো একেবারে ভয় পেয়ে যায়, বলে এই মেয়েটা এখানে কি করছে, আর এই আমাদের গেস্ট নাকি? আর তখনই সেখানে তো জিওয়ান চলে আসে। জিওয়ানকে দেখা মাত্র সবাই তো চুপ হয়ে যায়। জিওয়ান বলে ও আমার গেস্ট। আর এরপর ওরা সবাই মিলে খাবার খেতে বসে। জিওয়ান বলে সবাই চুপ করো আর সবাই প্রে করো। সবাই প্রে করে আর তারপর আবার খাবার খাওয়া শুরু করে। এরপর আমরা দেখি ও তো সবাইকেই হেল্প করতে চায়, কিন্তু কেউই তো ওর হেল্প নেয় না, বলে তোমার দরকার হবে না, আমরা একাই পারবো। এরপর আমরা দেখি জিওয়ান তো বাইরে বের হয়ে আসে আর লিনও ওর সঙ্গে ছিল। এরপর লিন তো বলতে থাকে যে তোমার তো ওইখানে যাওয়া উচিত, আসলে ইয়ন্তাকের ফ্যামিলির অবস্থা অনেক খারাপ। তখন ও তো বলে আমি ওইখানে যাব আর আমি একাই যাব। এরপর ও বলতে থাকে তোমার কি মনে নেই একটা বাচ্চাকে আমি হেল্প করেছিলাম আর সে আমাকে দেখে কিভাবে কান্না করেছিল, ইয়ন্তাকের বোন দেখলেও এভাবে হয়তো কান্না করবে। তখন লিন তো বলতে থাকে বাচ্চারা যাকে পছন্দ করে তাকে নিয়ে যাও। আর এ তো থাকে মিনহা। মিনহা তো যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা জ্যাংকে দেখি। জ্যাং জানতে পারে ইয়ন্তাকের বাড়িতে জিওয়ান যাচ্ছে। এরপর আমরা দেখি ওরা তো বের হয়ে যায়।
আর তখন ওরা তো বলতে থাকে তোমরা কি পারবে নাকি। আর এদিকে মিনহাকে জীবন তো নিতে চাচ্ছিল না, কিন্তু ও তো বলে কিছুই হবে না। এরপর আমরা দেখি ওরা তো বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় রাস্তার মধ্যে ও তো সরি বলে, বলে আমার জন্য তোমার কোটটা নষ্ট হয়ে গিয়েছে। আর এদিকে ও তো সরি বলে, বলে আমিও তোমায় ভুল বুঝেছিলাম। আর এরপর বলে এখানে ক্যান্ডি রাখা আছে আর এগুলো খাও। তারপর ও তো ক্যান্ডি বের করে দেয়। এরপর আমরা মিনহার কলিগকে দেখতে পাই। সে তো জিওয়ানের এই ডিলটার সাথে রাজি হতে চায়, বলে আমি এই কাজটা করব। আসলে ওর কাছে অনেক বড় বড় কাজও ছিল যেটা ও করে না। তখন ও তো পাস্টের ঘটনা বলে যে একবার ওদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আর ওর বাবার কন্ট্যাক্টটা দেখানো হয়েছিল, বলেছিল এই টাকাগুলো শোধ করতে, কিন্তু ও তো বলেছিল এটা তো আমার নয়। আর তখনই সেখানে জিওয়ান এসেছিল, এসে এই কন্ট্যাক্টটা ছিঁড়ে ফেলে ও বাইরে বের হয়ে আসে। তখন মেয়েটা তো বলে যে তুমি কি আমায় পছন্দ করো নাকি, না হলে আমার থেকে টাকা নেবে না কেন। তখন ও তো বলে আমি তোমায় পছন্দ করি না, এই টাকাটা তোমার বাবা নিয়েছে, তুমি নাও। এরপর আমরা দেখি ওরা তো এখানে চলে আসে। আর এরপরে জীওয়ান তো ভিতরে যাচ্ছিল, কিন্তু ওই বাচ্চাটা ওকে দেখে পথ আটকে ফেলে। তখন মিনহা বের হয়ে আসে। মিনহা তো ওই বাচ্চার কাছে যায় আর বলে তোমার ভাইয়াকে খোঁজার জন্য এখানে আসা হয়েছে, খুব তাড়াতাড়ি আমরা তোমায় হেল্প করব। এরপর দেখা যায় ও তো রাজি হয় আর এরপর জীওয়ানকে ভিতরে যেতে দেয়। জীওয়ান ভিতরে গিয়ে দেখতে পায় যেখানে অনেক লেটার লেখা ছিল আর ইয়ন্তাকের সাথে ওর ফ্যামিলি ফটোও ছিল। এরপর আমরা পাস্টের ঘটনা দেখতে পাই। ও তো কাজের জন্য জিওয়ানের কাছে গিয়েছিল, কিন্তু জিওয়ান তো তখন ওর কাজ দেয়নি, বলেছে তুমি অনেক ড্রাগস করো, তার জন্য এই কাজ তোমার জন্য নয়। জিওয়ান তো বাইরে বের হয়ে আসে আর এসে দেখতে পায় ওরা তো ঘড়ি বানাচ্ছে, যেখানে মিনহা ওই ঘড়ির উপর লিখে দিচ্ছে। মেয়েটা লিখছে আমার ভাইকে যেন তাড়াতাড়ি ফিরে পাই। এরপর দেখা যায় ওরা তো ঘুড়ি উড়াতে থাকে। আর এটা দেখে মিনহার ছোটবেলার কথা মনে পড়ে যায়, কিভাবে ওর ফ্রেন্ডের সাথে ও ঘুড়ি উড়াতো। এরপর আমরা দেখি জিওয়ান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখতে থাকে আর ওর এই হাসি মাখা মুখটা ওর তো ভীষণ ভালো লাগে। ও চুপচাপ এটা দেখতে থাকে আর এনজয় করতে থাকে। এরপর আমরা দেখি ও তো খেয়াল করে দূর থেকে একটা গাড়ি আসছে আর এটা ওদের দিকে আসছে। তখন ও তো তাড়াতাড়ি ওই গাড়িটার কাছে যায় আর তখনই ওই গাড়ির মধ্যে থেকে জ্যাং বেরিয়ে আসে। জিওয়ানের সাথে মিনহাকে দেখে জ্যাং তো অনেক অবাক হয়। আর এই মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।